কিউরাইল দ্বীপপুঞ্জ ওকটোস্ক সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত 56টি দ্বীপের সমষ্টি। কামচাটকা উপদ্বীপের দক্ষিণ থেকে জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত এটি বিস্তৃত। রুশ ভাষায় কুরিলস্কি অস্ত্রভা এবং জাপানি ভাষায় কুরিরো রেত্তো নামে পরিচিত এই দ্বীপপুঞ্জ। তবে বর্তমানে এই দ্বীপপুঞ্জটিকে নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়েছে। শহীদ স্মরণের এই এপিসোডে আমরা জানব যে কী কারণে কিউরাইল দ্বীপপুঞ্জকে নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়েছে। কিউরাইল দ্বীপপুঞ্জটি বর্তমানে সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। 56টি দ্বীপের মধ্যে মাত্র 8টি দ্বীপে জনবসতি রয়েছে। রুশ, ইউক্রেনীয়, তাতার সহ অন্যান্য জাতির মানুষ রয়েছে। তবে অর্থোডক্স খ্রিস্টান এবং ইসলাম এই দ্বীপপুঞ্জটির প্রধান ধর্ম। বর্তমানে জাপান এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপের দাবি করছে। এখন প্রশ্ন হতে পারে, রাশিয়ার নিয়ন্ত্রিত কিউরাইল দ্বীপপুঞ্জের একাংশ জাপান কেন দাবি করছে? এর উত্তর জানার জন্য কিউরাইল দ্বীপপুঞ্জের ইতিহাস জানা দরকার। এই দ্বীপপুঞ্জের মূল অধিবাসী ছিল আইনু নামক একটা পূর্ব এশীয় জাতি। সপ্তদশ শতাব্দীতে জাপান দ্বীপপুঞ্জটিকে দখল করে নেয়। জাপানিরা গণহত্যার মাধ্যমে আইনুদেরকে নিশ্চিহ্ন করে এই দ্বীপপুঞ্জটিতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিউরাইল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ দেখা দেয়। অনেক বিরোধিতার পরে অবশেষে 1875 সালের 7ই মে রাশিয়া ও জাপানের মধ্যে সেন্ট পিটার্সবার্গে চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তি অনুযায়ী শাখালিন দ্বীপের ওপর রাশিয়ার এবং কিউরাইল দ্বীপপুঞ্জের ওপর জাপানের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়। এরপর 1904 সালে রুশ ও জাপানি যুদ্ধে জাপানের কাছে রাশিয়া পরাজিত হয়ে যায় এবং পোর্টসমাউথে চুক্তি স্বাক্ষর করে। ফলে চুক্তি অনুযায়ী শাখালিন দ্বীপ জাপানের অন্তর্ভুক্ত হয়। রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় ছিল রাশিয়ানদের জন্য চরম অপমানের। জাপানের কাছে হারের পর রাশিয়ান জাতীয়তাবাদীদের একমাত্র লক্ষ্য ছিল এই পরাজয়ের প্রতিশোধ নেওয়া। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রাশিয়া সুযোগ পেয়ে যায়। এই যুদ্ধে জাপান পরাজিত হয়ে যায় এবং সোভিয়েত রাশিয়া তার প্রতিশোধকে সম্পূর্ণ করে। জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া জাপানের মাঞ্চুরিয়া, শাখালিন সহ কিউরাইল দ্বীপপুঞ্জকেও জাপানের দখলদারিত্ব থেকে মুক্ত করে। এরপর 1948 সালে সোভিয়েত প্রধানমন্ত্রী জোসেফ স্টালিনের নির্দেশে কিউরাইল দ্বীপপুঞ্জে বসবাসরত 17,000 জাপানিকে দ্বীপপুঞ্জ থেকে বের করে দেওয়া হয় এবং সোভিয়েত ইউনিয়ন থেকে আগত রুশ, ইউক্রেনীয় মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান শাখালিন দ্বীপের ওপর থেকে সব দাবি প্রত্যাহার করে নিলেও কিউরাইল দ্বীপপুঞ্জের দাবি ছাড়তে রাজি ছিল না। এরপর 1951 সালে মিত্রশক্তি ও জাপানের মধ্যে সান ফ্রান্সিসকো চুক্তি স্বাক্ষরিত হয় এবং জাপান শর্ত অনুযায়ী কিউরাইল দ্বীপপুঞ্জের ওপর থেকে তার দাবি প্রত্যাহার করে। কিন্তু দ্বীপপুঞ্জের ওপর কোন দেশের অধিকার থাকবে সে সম্পর্কে এই চুক্তিতে কিছু বলা ছিল না। 1956 সালে তাই সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিকে অগ্রাহ্য করে জাপানের সাথে আরও একটা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়। চুক্তি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন শিকোতন দ্বীপ এবং হাবোমাই দ্বীপপুঞ্জকে জাপানকে ফিরিয়ে দিতে সম্মত হয় এবং জাপান ইত্রুপ এবং কুনাশির দ্বীপ দুটির ওপর থেকে তার সমস্ত দাবি প্রত্যাহারে রাজি ছিল। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের চাপে জাপান এই চুক্তি স্বাক্ষর করেনি। এই সময় জাপানে আমেরিকা যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে সৈন্য মোতায়েন করে। 1960 সালে সোভিয়েত সরকার ঘোষণা করে যে যতদিন পর্যন্ত জাপান থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহার করা না হচ্ছে ততদিন পর্যন্ত কিউরাইল দ্বীপপুঞ্জকে নিয়ে তারা কোনো আলোচনা বা মীমাংসায় বসবে না। ঠিক এই সময়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। ফলে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসাবে রুশ ফেডারেশন কিউরাইল দ্বীপপুঞ্জের মালিকানা লাভ করে। 1990-এর দশকে রাশিয়া ছিল অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র এবং অন্যদিকে তৎকালীন সময়ে জাপান ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। রাশিয়ার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জাপান রাশিয়াকে আর্থিক লোভ দেখাতে শুরু করে, কিন্তু তাতেও রাশিয়া রাজি হয়নি। ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়া অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এবং রাশিয়া জাপানের কাছে কোনো দ্বীপ ফিরে দিতে অস্বীকার করে। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুটি দেশের মধ্যে কোনো রকম চুক্তি স্বাক্ষর হয়নি। রাশিয়া কিউরাইল দ্বীপপুঞ্জের ব্যাপারে জাপানকে সীমিত কিছু ছাড় দিয়েছিল। জাপানি নাগরিকরা ভিসা ছাড়াই এই দ্বীপপুঞ্জে যাতায়াত করতে পারবে এবং দ্বীপপুঞ্জের চারপাশে অবস্থিত সমুদ্রে জাপানি জেলেদের মাছ ধরার অধিকার দিয়েছিল রাশিয়া। কিন্তু 2006 সালে রুশ সীমান্তরক্ষীরা একজন জাপানি জেলেকে গুলি করে হত্যা করে। ফলে এই অঞ্চল জাপানি জেলেদের জন্য মাছ ধরা বিপজ্জনক হয়ে ওঠে।
এছাড়া রুশ জাতীয়তাবাদীরা এবং শাখালিন দ্বীপের গভর্নরও ভিসা ছাড়া জাপানিদের কিউরাইল দ্বীপপুঞ্জে প্রবেশাধিকার কেড়ে নিতে আগ্রহী। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন দক্ষিণ কিউরাইল দ্বীপপুঞ্জকে জাপানকে হস্তান্তর করতে চায় না? সেই কারণগুলি হলো, প্রথমত, কোনো দেশ চাইলেই তার ভূমি অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারে না। যে সরকার এই ধরনের সিদ্ধান্ত নেবে সেই সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যাবে, এমনকি ক্ষমতাচ্যুত হওয়ারও সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্রের জনসাধারণ রাষ্ট্রের কোনো একটা অংশ, তা যত ক্ষুদ্রই হোক না কেন, বিদেশি কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর করাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা হিসেবেই বিবেচনা করে। বর্তমান রুশ নেতৃবৃন্দ কিউরাইল দ্বীপপুঞ্জকে জাপানের কাছে হস্তান্তরের ঘোর বিরোধী, কারণ তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া বিজয়ী হয় এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধে হাজার হাজার সোভিয়েত সৈন্য প্রাণ দেয়। অতএব কিউরাইল দ্বীপপুঞ্জ রাশিয়ার এবং পরাজিত জাপানের উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে মেনে নেওয়া। দ্বিতীয়ত, কিউরাইল দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, আর এই দ্বীপপুঞ্জে প্রায় 1867 টন সোনা এবং 9284 টন রূপা মজুদ রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সর্ববৃহৎ রেনিয়ামের মজুদও আছে এই দ্বীপপুঞ্জে। বিমানের জেট ইঞ্জিন তৈরি করতে এই রেনিয়াম ব্যবহার করা হয়। এছাড়া প্রচুর পরিমাণে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে এই দ্বীপপুঞ্জে। তাই এইরকম একটা সম্পদশালী অঞ্চল কোনো দেশই ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক। তৃতীয় কারণ হলো কিউরাইল দ্বীপপুঞ্জের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঘন জঙ্গল, আগ্নেয়গিরি, জলপ্রপাত, এই সমস্ত নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ কিউরাইল দ্বীপপুঞ্জ। ফলে এখানে পর্যটন শিল্প খুব ভালোভাবে গড়ে উঠবে এবং যার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আয় করা সম্ভব। চতুর্থত, কিউরাইল দ্বীপপুঞ্জের অধিবাসীরা মূলত স্লাভ এবং তুর্কি জাতিভুক্ত এবং জাপানি সভ্যতার সঙ্গে তাদের প্রায় কোনো সাংস্কৃতিক সাদৃশ্য নেই। জাপান এই দ্বীপপুঞ্জের অধিবাসীদের পয়সার লোভ দেখিয়ে তাদের জাপানের সাথে যোগদান করার প্রচুর চেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের আনুগত্য রাশিয়ার প্রতি রয়েছে, তাই তারা জাপানের সাথে যোগদান করতে রাজি ছিল না। পঞ্চমত, দক্ষিণ কিউরাইল দ্বীপপুঞ্জের ভৌগোলিক তাৎপর্য। এই দ্বীপপুঞ্জে ফ্রিজা এবং একাতেরিনা প্রণালী রয়েছে। এই প্রণালী দুটি অকটস্ক সাগরকে প্রশান্ত মহাসাগরে যুক্ত করেছে। প্রণালীদ্বয় সারা বছর বরফমুক্ত থাকে এবং এর মধ্য দিয়ে রুশ নৌবহর প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে পারে। ষষ্ঠ কারণ হলো 2019 সালে যখন রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর সংক্রান্ত আলোচনা চলছিল, তখন রাশিয়া দক্ষিণ কিউরাইল দ্বীপপুঞ্জ জাপানের কাছে হস্তান্তর করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। মার্কিন সরকার তখন পরিকল্পনা করে এই দ্বীপপুঞ্জ জাপানের নিয়ন্ত্রণে এলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা স্থাপন করা সম্ভব। কিন্তু রাশিয়ান সরকার ভাবে উত্তর কোরিয়ার পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র হয়তো রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। তাছাড়া জাপানের 50,000 ও দক্ষিণ কোরিয়ায় 23,000 মার্কিন সৈন্য রয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় থার্ড নামক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে মার্কিন সরকার। এই পরিস্থিতিতে রাশিয়া জাপানকে দ্বীপপুঞ্জ হস্তান্তর করে তার দুর্বলতাকে মোটেই বৃদ্ধি করতে চাইবে না, এটাই স্বাভাবিক। সর্বোপরি ভ্লাদিমির পুতিন রুশ জনসাধারণের কাছে জনপ্রিয়, তাই জাপানকে কিউরাইল দ্বীপপুঞ্জ হস্তান্তর করলে রাশিয়ানরা জাপানের কাছে আত্মসমর্পণ হিসেবেই দেখবে। তাছাড়া ঐতিহাসিক কারণে রাশিয়ানরা জাপানকে একটা শত্রু দেশ হিসেবেই দেখে। আর এই সমস্ত কারণগুলির জন্যই রাশিয়া জাপানকে কিউরাইল দ্বীপপুঞ্জ কোনো মতেই হস্তান্তর করতে রাজি না। এই এপিসোডে আমরা জানলাম যে কেন রাশিয়া জাপানকে কিউরাইল দ্বীপপুঞ্জ হস্তান্তর করতে চায় না। পরবর্তী এপিসোডে আমরা এটাই জানবো যে জাপান কী কারণে কিউরাইল দ্বীপপুঞ্জের ওপর নিজের দাবি চাপিয়ে দিচ্ছে রাশিয়ান সরকারের ওপর। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন ভবিষ্যতে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য।